প্রিয় দর্শক, আমরা মুক্তমত যে টকশো সেটি আমরা শুরু করছি। আমাদের আজকের মুক্তমতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কূটনীতির যে 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, সে কারণে আমাদের কূটনীতির 50 বছর নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রিয় দর্শক জানি যে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানমালার মধ্যে 5টি দেশের রাষ্ট্রপ্রধানরা প্রত্যক্ষভাবে সেখানে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন দেশের ও সংস্থার প্রধানদের ভার্চুয়ালও কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল। তো এই অংশগ্রহণের মধ্যে একটা কূটনৈতিক পরিপক্কতার কথা আমরা দেখতে পাচ্ছি এবং সে কারণের জন্য কিন্তু আমরা আজকে এই পুরো আয়োজনে কূটনীতির 50 বছর যে আলোচনা, সে আলোচনায় অতিথি হিসাবে স্টুডিওতে আমরা পেয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামানকে। তিনি রয়েছেন আমাদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআরের অধ্যাপনা করেছেন তিনি, সাবেক অধ্যাপক, এবং একই সাথে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জমির রয়েছেন আমাদের সাথে অতিথি হিসাবে। আমরা দর্শক জানিয়েছিলাম যে আমরা কূটনীতির 50 বছর নিয়ে কথা বলবো এবং সেই কথা বলবার সময় আমি জনাব রাষ্ট্রদূত জমির আপনাকে নিয়ে আলোচনাটা করতে চাই। আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমি শুরুতে বলেছি যে 5টি দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে এসছেন, অনেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন, চীন জাপানের রাষ্ট্রপ্রধানরাও কিন্তু সেখানে আমাদেরকে তাদের ভার্চুয়ালি মতামত জানিয়েছেন। তো সে অবস্থার প্রেক্ষাপটে আমাদের এই কূটনীতির 50 বছরটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। বিশেষ করে শহীদ আছে আমার সঙ্গে, তার জন্য আমি আনন্দিত। আর এ ব্যাপারে আলোচনার প্রেক্ষিত বিভিন্ন প্রেক্ষিত আছে, তবে আমি শুরু করতে চাই বঙ্গবন্ধুর অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে। উনি যখন ফিরছেন লন্ডন থেকে ঢাকায় 10 তারিখে জানুয়ারি মাসে 1972 সালে, খুব সুন্দরভাবে উনি বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশে তার এই যাত্রাকে তিনি দাসত্ব মুক্তি, নতুন আশা নিয়ে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা নামে অভিহিত করেন। আরও বলেন যে কারোর প্রতি ঘৃণা নয়, বরং মিথ্যাকে হটিয়ে সত্যের জয়, মানসিক সুস্থতা, কাপুরুষতার বিরুদ্ধে বিরচিত জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও মন্দের বিরুদ্ধে ভালো কিছু করার তৃপ্তি নিয়ে দেশে ফিরছি। এখন এইগুলো যে বললেন উনি, আমার সাথে ওনার ক্লারিজ হোটেলে দেখা হয়েছিল 8 তারিখে, এবং আমাকে তখন উনি বললেন যে এরকম তুই চলে আয় ঢাকায়, তোর দরকার আছে আমার। তো আমি এসে পৌঁছলাম 21শে জানুয়ারি। আমাকে ডাকলেন 21শে জানুয়ারিতে আসার পরে রফিকুল্লাহ চৌধুরী সাহেব ডাকলেন, ডেকে বললেন যে উনি তোমার সাথে কথা বলবেন। তা আমি দোতলায় উঠলাম। উনি বললেন তোকে ভারত ডেস্ক দেওয়া হচ্ছে, তুই ভারত ডেস্ক দেখাশোনা করবি পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে। তার আগে একটা সম্পর্ক, সেটা হচ্ছে উনি 65 সালে যখন যুদ্ধ বাঁধল পাকিস্তান আর ভারতের মধ্যে অগাস্ট সেপ্টেম্বরে, তখন কিন্তু আমাকে উনি ডেকে বলেছিলেন তুই সিভিল ডিফেন্স ওয়ার্ডেন করলাম তোকে ধানমন্ডির। আচ্ছা। তো সেই সূত্র ধরে আমাকে বলে আমি না করতে পারলাম। আমি বললাম ঠিক আছে, আপনি বলেছেন ভারত ডেস্ককে দেখাশোনা করব। কিন্তু ভারত ডেস্ক নেওয়ার পরে একটা দিক উন্মোচন হলো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, যেটা আমি চিন্তাও করিনি। ওনাকে সশরীরে দেখলাম কি করে উনি সার্বিকভাবে পররাষ্ট্র নীতির সঙ্গে ওনার সম্পৃক্ততা উনি কী করে পরিচয় দিলেন। সেই সময় তোমার মনে আছে হয়তো যে তখনও ভারতের নতুন হাই কমিশনার আসেনি। আচ্ছা। সুমেল দত্ত তখনও আসেনি। তখনও জে.এন. দীক্ষিত উনি অস্থায়ী হাই কমিশনার, অ্যাক্টিং হাই কমিশনার। তো দীক্ষিত সাহেব তখন দেশে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী ফিরে আসছে ভারত থেকে, এবং তার মধ্যে অনেকে ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা এসে দেখেছে বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ি ঘরদোর বেদখল হয়েছে ইত্যাদি। তারা গিয়ে ভারতীয় হাই কমিশনে তারা এটার ব্যাপারে কমপ্লেন লজ করেছে। তারা এসছে সে কাগজগুলো নিয়ে বলার জন্য আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তেমন আমাকে বলছেন কেন, তাদেরকে বলেন যে জিডি এন্ট্রি করতে, এফআইআর করতে, এবং তারপরে যা কিছু করার। তোরা বললো না, আমরা এটা করতে যাবো কেন। তখন আমি এটা বলছি ইচ্ছাকৃতভাবে। ওরা বললো তাহলে আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়ে এ ব্যাপারে আলোচনা করবো। আপনি যান। সেদিন বিকেলবেলা রফিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে ডাকলেন, বললেন যে বঙ্গবন্ধু তোমায় ডাকছে, তোমার কাছে এসেছিল, তুমি আসো কথা বলো ওনার সাথে। তা আমি গেলাম। যাওয়ার পরে আমার শুনলেন উনি, শোনার পরে তুই যা নিচে গিয়ে বস। এখন বর্তমান ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং ইনস্টিটিউট, ওইটা ছিল গণভবন, জি জি জি, বেলি রোডের মাথায়।
কিছুক্ষণ পর জেন ডিক্সিত আসলো, তার একটু আগে আসলো তাজউদ্দিন সাহেব, জিয়াউল ওসমানী, সামাদ সাহেব। উনি জেন ডিক্সিত যখন আসলো কাগজপত্র নিয়ে, উনি ইংলিশে কথা বললেন ওর সাথে। আচ্ছা, বললেন এই ধরনের ঐতিহাসিক বিশ্লেষণ তো আপনার কাছে অনেক রয়েছে। ঐতিহাসিক আমি বললাম যে এই জিনিসটা হচ্ছে উনি তার মাধ্যমে পরবর্তীতে গিয়ে উনি বললেন ওদেরকে বলো আমরা দেখাশোনা করবো ওদেরকে, কিন্তু ওরা যখন চলে গেল তখন উনি বললেন তাজউদ্দিন সাহেবকে আমার সামনে এবং জিয়াউল ওসমানীকে এবং সামাদ আজাদ সাহেবকে, পাকিস্তান বলছে এদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এর অঙ্গরাজ্য হয়ে যাবে ভারতের। আচ্ছা আচ্ছা। তখন সেই কারণে 8ই ফেব্রুয়ারি যখন উনি গেলেন কলকাতায়, উনি ইন্দিরা গান্ধীকে বললেন আপনারা অনেক করেছেন আমাদের জন্য, তবে আপনার এখন সময় এসছে আপনার সৈন্য প্রত্যাহার করার জন্য। এবং সৈন্য প্রত্যাহার করা হলো এবং তার সঙ্গে 93,000 যে প্রিজনার অফ ওয়ার ছিল তাদেরকে প্রত্যাহার করা হলো। এবং এইটার করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের একটা স্থাপত্য শিল্প যদি বলা যায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা সঙ্গতভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। কারণ পাকিস্তান বরাবর ছিল ওদের স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং আমেরিকা সেই জন্য কিন্তু স্বীকৃতি দেয়নি আমাদেরকে। আর্চার পি ব্লাড তখন কিন্তু হি ওয়াজ কনসাল জেনারেল এখানে। যে ওই যে দৃঢ়তা ছিল বঙ্গবন্ধু, সেটি কিন্তু বড় একটা আলোচনার বিষয়, যে শূন্য প্রত্যাহারের বিষয়টা তিনি ইন্দিরা গান্ধীর সাথে আলোচনা এবং এইটা করলেন কূটনৈতিক একটা বড় রকম একটা সফলতা ছিল বঙ্গবন্ধুর সেই সময়টা। এইটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ অফ দ্য ফরেন পলিসি, আমাদের ফরেন পলিসি ফার্স্ট স্টেপ। জি, আমি জানাব নিশ্চয়ই মোহাম্মদ জমির তার অনেক বিশ্লেষণ রয়েছে, আমরা শুনবো। প্রসঙ্গটি সর্বপ্রথম ভারত প্রসঙ্গে চলে এসেছি, কিন্তু আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, চীনের সম্পর্ক, ভূ রাজনৈতিক সম্পর্ক, ভৌগোলিক সম্পর্ক, বাংলাদেশ প্রতি সারা পৃথিবীর একটা আগ্রহ তৈরি হচ্ছে, সব কিছু মিলিয়েই বাংলাদেশ একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু পরিণত। সেই কেন্দ্রবিন্দুর কারণটা কি? এটা ভৌগোলিক রাজনীতি, না আমাদের যে বলা হয় যে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়নের কথা বলা হচ্ছে, কি কারণের জন্য বাংলাদেশের প্রতি আজকে সারা বিশ্বের এই 50 বছরের এই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন, যে দুটো বিষয়কে আপনি প্রাধান্য দিচ্ছেন, ভূ রাজনীতি আর আরেকটা হচ্ছে অর্থনৈতিক যে সামর্থ্য গড়ে, দুটোই কিন্তু খুব প্রাসঙ্গিক, এটা ভুলে গেলে চলবে না। প্রথম কথা হচ্ছে যে ডিটারমিনেন্টস ফরেন পররাষ্ট্রনীতির যে নির্ধারকগুলো রয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে ডেমোগ্রাফিক কম্পোনেন্ট বা পপুলেশনাল। হ্যাঁ, আমরা পৃথিবীর 7ম বা 8ম বৃহত্তম রাষ্ট্র, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো ছোট রাষ্ট্রের পর্যায়ে পড়ি না। ভৌগোলিক দিক থেকে আমাদের হয়তো ভূমি কম, কিন্তু আসলে কি ম্যাটার করে? আসলে ম্যাটার করে দ্য হ্যান্ডস। ইউ হ্যাভ সাচ এ হিউজ পপুলেশন, যেটা বলতে গেলে আমরা রাশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ এরিয়া নিয়ে যে রাষ্ট্র, তার সাথে আমরা প্রতিযোগিতা করছি 7ম বা 8ম স্থানে থাকবার জন্য। এই প্রেক্ষাপটে দেখা গিয়েছে গত 50 বছরে বাংলাদেশের যে গুরুত্ব পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। কেননা প্রথমে যে অবস্থাটা ছিল স্বাধীনতার পরে, অনেকেই সিনিক্যাল ছিলেন, বঙ্গবন্ধু পারবেন কি না সেটা নিয়েও কিন্তু কথা উঠেছিল। কিন্তু অ্যাম্বাসেডর জামির যে কথা বললেন, যে এই যে প্রথমেই যে স্বীকৃতিটা আমরা পেলাম ভারতের কাছ থেকেই শুধু নয়, অন্যান্য দেশগুলো বাংলাদেশকে অ্যাকসেপ্ট করে নিল যে বাংলাদেশ একটা সোভারিন ইকুয়াল কান্ট্রি ইন্ডিয়ার সাথে। 25 বছরের যে চুক্তি হয়েছিল, তার সবচেয়ে বড় গেইন হচ্ছে যে উই আইডেন্টিফাইড ইচ আদার অ্যাজ ইকুয়াল, সোভারিন ইকুয়ালস, যার ফলে আন্তর্জাতিক আইনের ভাষায় বাংলাদেশ, নেপাল বা সিকিম বা ভুটান সেরকম কোনো সম্ভাবনাই ছিল না, যেটা পাকিস্তান ইচ্ছা করে বোঝাতে চেষ্টা করেছে। তারপরে যেটা আমাদের সবচেয়ে বড় গেইন হচ্ছে, যেটা বঙ্গবন্ধুই করতে পেরেছে, যে ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশ সসম্মানে তারা ত্যাগ করলো, সেখানে কোনো হার্ট ফিলিংস ছিল না। এত কার্যকরভাবে এই ডিপ্লোমেসি অর্জন করতে পেরেছিলেন বঙ্গবন্ধুর তার নেতৃত্বে, যা যে পরবর্তী বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে কোনো বিদেশি সেনাবাহিনী বা সামরিক উপস্থিতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। এটা খুব আনফর্চুনেট আমি বলবো যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় চীন ও সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। অথচ আমি
যা আমার পড়াশোনা রয়েছে তা দেখতে পাই যে বঙ্গবন্ধু কিন্তু অত্যন্ত উদ্গ্রীব ছিলেন। সৌদি আরবিয়া দিয়েছিল, সৌদি আরবিয়ার ওআইসির পরে ওআইসি সামিট যেটা হলো ফেব্রুয়ারি 1974। তাহলে ওয়াজ ইট চায়না আর আরেকটা কোন দেশ ছিল যেন? না, যেটা চায়না, যেটা সেটা হচ্ছে যখন হয়ে গেল জাতিসংঘে আমরা সদস্য হলাম, তারপরে চায়না স্বীকৃতি দিয়েছে। তার জীবদ্দশায় হয়েছিল এটা? ছিল শেষের দিকে, একদম শেষের দিকে। উনি এটা প্রচণ্ডভাবে তার আগ্রহ ছিল যে চীন যেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং এতেই বোঝা যায় যে বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সোভারেন স্টেট হিসেবে এমনভাবে তুলে ধরা যে সমতার ভিত্তিতে যেন সম্পর্ক গড়ে ওঠে। আমার এক বন্ধু, কলিগ বলতে পারেন, ANU-তে ডক্টরেট করেছিল, এ কম্পারেটিভ স্টাডি অফ জিয়াস ফরেন পলিসি অ্যান্ড মুজিবস ফরেন পলিসি, এবং সেখানে কিন্তু তার ফাইন্ডিংসগুলোতে হি প্রুভ দ্যাট ইট ওয়াজ বঙ্গবন্ধুর রেজিম যা কিনা সরাসরি ভারতের সাথে বিষয়গুলো নিয়ে সরাসরি মোকাবেলা করার মতো তার সাহস ছিলেন। এবং তিনি যখনই বসতেন এই ধরনের যে সাহসিকতা এত আর্লি স্টেজে প্রদর্শন করা, যেমন ওআইসির সদস্য হওয়ার জন্য তিনি সরাসরি চলে গেলেন পাকিস্তানে, ও সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে জুলফিকার আলী ভুট্টোর সাথে একসাথে তার হাত উঠিয়ে ইসলামী বিশ্বের যে এক বাংলাদেশ একটা অন্যতম সদস্য প্রমাণ করলো। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ক্লিয়ার সিগন্যাল টু ইন্ডিয়া, যেটা নিয়ে পরে আমি আমাদের একজন প্রাক্তন সচিব, খুবই সম্মানিত আসাফুদ্দৌলা, উনি তার বইয়ে লিখেছেন এবং একবার একটা টিভি টক শোতেও বলেছেন যে তার জীবনের সবচেয়ে প্রাউডেস্ট মোমেন্ট উইথ বঙ্গবন্ধু ছিল যখন এই আলোচনার টেবিলে সামনে ইন্দিরা গান্ধী, সোয়ারণ সিং অ্যান্ড দ্য ইন্ডিয়ান ডেলিগেশন আলোচনায় বসে 74-এর দিকে বোধ হয় সোয়ারণ সিং বলছে যে মিস্টার প্রেসিডেন্ট, আমরা খুব অবাক হয়ে গেলাম যে আপনি ওআইসি সামিটে গেলেন কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করলেন না। তো তখন বঙ্গবন্ধু বললেন যে মিস্টার সোয়ারণ সিং, আপনার আমাকে শেখাতে হবে না যে আমি কোথায় যাব বা কখন যাব, সাউথ এশিয়ান ইতিহাস আর বাস্তবতা আমি খুব ভালো করেই জানি। সো মিস্টার সোয়ারণ সিং, ইউ ডোন্ট হ্যাভ টু টিচ মি। দ্যাট ইজ ওয়্যার এনি আইডিয়া অফ সাবজুগেটিং বাংলাদেশ সেই ওআইসির জন্য কোন ইয়ার ছিল সেটি 1974 ফেব্রুয়ারি। আমি একটু তার আগে উইথ ইওর পারমিশন আমি করি, তিনটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হয় যেটা কিনা পরবর্তীতে এই 50 বছর বলে সেই তুমি বলছো, সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন উনি বসলেন 19th March 1972-তে, he made a very important step. He persuaded her to agree 19th March 1972 ঢাকায় একটা জয়েন্ট রিভার্স কমিশন করা যাক। এবং সেইটাতে প্রথমে ভারত কিন্তু দে ওয়ার নট ভেরি কিন, পরবর্তীতে দে এগ্রিড, এক নম্বর এটা। এবং জয়েন্ট রিভার্স কমিশন যেটা হলো সে কারণে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্র বিশেষে বাংলাদেশের জন্য অনেক কটা ব্যাপারে আমরা উপকৃত হয়েছিলাম, এখনও সম্পূর্ণ সেটা শেষ হয়নি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে উনি 16ই মে 1974 সালে উনি ইন্দিরা গান্ধীর সাথে পারসুয়েট করলেন আলোচনার পরে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট একটা হবে, এবং সইও করলেন উনি, যেখানে মে 16 তারিখে 1974 সালে যে ল্যান্ড বাউন্ডারি ডিসপিউট যেটা আছে ভারতের সঙ্গে বাংলাদেশের, যেটা ওপর থেকে নিচে দিয়ে গেছে, সেটা সমাধান করা হোক। এবং এর কারণেই কিন্তু ওই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা পরবর্তীতে 41 বছর লাগলো শেষ করতে, শেখ হাসিনা সেইটা শেষ করলো, এবং তা মে মাসের 7 তারিখে 2015 সালে সে এলবিএটা সাইন হলো। জি, আমি আসলে আপনার কাছে আসি। আমি আরেকটা জিনিস বলি, থ্রি ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা কিনা তখন শুরু হয়েছিল, পরে হাসিনার সময় শেষ হয়েছে। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু, এগেন হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন ফ্রম সাউথ এশিয়া যে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, যার মাধ্যমে সামুদ্রিক এবং সমুদ্র চারিদিকে যেটা আছে তার একটা ল তৈরি করার জন্য 74-এ উনি একটা হি টুক দ্য ইনিশিয়েটিভ। অ্যান্ড এইটার কারণে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট হলো পরবর্তীতে বাংলাদেশের মধ্যে 74-এ। কিন্তু মোর ইম্পর্টেন্ট হলো এর কারণেই
জানো যেটা, সেটা হচ্ছে পরে আমাদের মেরিটাইম বাউন্ডারি যেটা হলো হাসিনার সময়, বাই গোয়িং টু দ্য হেগ, এবং সেখানে আরবিট্রেশন করে বেরোলো, ভারতের সাথে হলো, এবং মিয়ানমারের ক্ষেত্রে হলো, এইটা গেলাম আমরা হ্যামবার্গে, জার্মানিতে, সেখানেও হলো। নাও দিস শোজ হাউ হোয়াট ওয়াজ স্টার্টেড বাই আওয়ার ফাদার has been brought forward। শুরুটা যে তিনি করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে সেটি হচ্ছে। আমি অধ্যাপক এম শহীদুজ্জামান আপনার কাছে আসবো, তবে তার আগে আমরা যেহেতু প্রসঙ্গতে এখানে চীনের একটা প্রসঙ্গ আসছে, আমি অ্যাম্বাসেডর জামির আপনার কাছে যদি আসি, যে আমরা স্বীকৃতি পেতে দেরি হয়েছে এবং সেটি কিন্তু এখনও আমাদের দেশের মানুষের একটা আলোচনার জায়গা। তো এই যে চীনের সাথে কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক এখন আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেনাপানার হিসাব কি হয়তো আপনি ভালো বলতে পারবেন, তারা আমাদের এখানে অনেক কিছু করছে, অনেক বিনিয়োগ করছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে আসলে আমরা ভারত চীন ভারত এই সার্বিক অবস্থার প্রেক্ষাপটে চীনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আপনি আসলে এই ভূ রাজনীতির ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? এটি কি আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা, বা আসলেই ভালো হচ্ছে, বা আমাদের এই সম্পর্কে রাখতে হবে, বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা রয়েছেন তাদের এই ব্যাপারে কোনো রকমভাবে, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রেখেছেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ভারত এবং চীন দুটোই আমরা ধরে নিই যে আমাদের প্রতিবেশী সুলভ সম্পর্ক তাদের সাথে, কিন্তু ওই খনার একটা বচন আছে না, ফেলো কড়ি মাখো তেল, আমি কি তোমার পর। মানে তুমি আমার সাথে সম্পর্ক হবে, তোমার আরও উন্নততর হবে, কিন্তু এর কারণে আমাদের কিছু একটা দ্বিপাক্ষিকভাবে আমাদের কিছু ছাড় দেওয়া এবং নেওয়ার প্রশ্ন চলে আসছে। তো সেই প্রেক্ষিতে আমরা যদি মনে রাখি, বাংলাদেশ কিন্তু নিয়ার ইস্ট পলিসি যেটা বলে, সেই প্রেক্ষিতে আমরা অ্যাজ ইউ নো দেয়ার ওয়াজ দ্য BBIN, একটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, যেটা প্রেক্ষিত, আরেকটা হচ্ছে BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, আর আরেকটা হচ্ছে এর কারণেই কিন্তু যেটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন ওই জিনিসটা, সেখান থেকেই আমরা নিয়ে এসেছি বিমস্টেক। সেই বিমস্টেকটা বাংলাদেশের তার সেক্রেটারিয়েট হেডকোয়ার্টার্স, এবং আমাদের এখানে যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন বিমস্টেকের বাংলাদেশি রাষ্ট্রদূত, তিনি এখন বর্তমানে রাষ্ট্রদূত হয়ে গেছেন ওয়াশিংটনে, তাই না? শহীদুল গেছে ওখানে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে BBINটা এগোয়নি কেন? ভুটান বলেছে আমরা উই আর এ কান্ট্রি অফ হ্যাপিনেস, আমরা ওইসব সংযোগের প্রয়োজন আছে বলে আমরা কিছুটা মনে করি, কিছুটা মনে করি না, তবে ফ্রি ট্রেড হলে আমাদের কোনো আপত্তি নেই। নেপাল আমাদের বলেছে যে আমরা আপনাদের সঙ্গে আছি, এবং ইনফ্যাক্ট নেপালের সঙ্গে যেটা আমরা জানি 2014 সালে পরে চুক্তিও হয়েছে, আমরা পয়সা কড়িও দিয়েছি তাদেরকে, যাতে করে আমাদের সাথে নেপালের একটা যে কানেক্টিভিটি হয় ইন টার্মস অফ প্রোডাকশন অফ এনার্জি, ইলেকট্রিসিটি, যাতে আসতে পারে নেপাল থেকে বাংলাদেশে, সেটা হচ্ছে। সেটা এগেন এইটা কিন্তু বঙ্গবন্ধুর সময় আইডিয়াটা উনি উঠিয়েছিলেন, কারণ তখন যখন রিকনস্ট্রাকশন হচ্ছে। মোটা দাগে যদি শুনতে চাই, নিশ্চয়ই আমাদের বিমস্টেক বা আপনি যেটা বলেন সব কিছুর একটা গুরুত্ব আছে এবং সেগুলির মধ্যে নানা রকম বিশ্লেষণ আছে, কিন্তু আমরা যে চীনের সাথে যে সম্পর্কের কথা যেটি আসলে এখন, সেই সম্পর্ক বা তাদের যে বিনিয়োগ, তারা যে ডিপ সি পোর্টের একটা বিষয়টা আমাদের এখানে আসছে, সে অবস্থার প্রেক্ষাপটে আসলে আমাদের আমরা কি চাঁদ না সূর্য, সূর্য না চাঁদ, নাকি আমি চাঁদ সূর্য দুটাই, মানে কিভাবে আমাদের অবস্থানটাকে আপনি দেখেন? না, এটা হচ্ছে যে যার আমাদের মনে রাখতে হবে, একটি প্রত্যেক দেশ তার নিজের ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রথমে দেখে। There is what is called the One Belt One Road Initiative, OBOR। চীনের সাথে সম্পর্ক এবং আমাদের এই সবকিছুকে আপনি মনে করছেন যে এটা আমি মনে করছি যে চীন তারা তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জাতীয় স্বার্থটা সবসময় প্রথমে দেখবে, আমাদের স্বার্থটা, কিন্তু জাতীয় স্বার্থ দেখার সময় তারা আমাদেরকে সাহায্য করছে, এবং আমরা তাদেরকে পরিষ্কার করে বলেছি যে তোমরা বিনিয়োগ করো, কিন্তু বিনিয়োগ করার প্রেক্ষিতটার মধ্যে এমন কোনো জিনিস ঢুকিও না যেটা কিনা একটা বিড়ম্বনা সৃষ্টি করে। ভারতকেও একইভাবে আমরা বলেছি তোমরা বিনিয়োগ করো আমাদের এখানে, এবং তাদেরকে বলা হয়েছে তোমরা প্যারা ট্যারিফ ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার, অ্যান্টি ডাম্পিং ডিউটি, এইসব ব্যাপারে তোমরা, তারপরে সীমান্তে হত্যা, এইসব ব্যাপারে তোমরা যা কিছু করার সেটা চেষ্টা করো। সেক্ষেত্রে যে আমাদের যে ট্রানজিট যে প্রসঙ্গটা স্বভাবতই চলে আসছে, সেই ট্রানজিটটাকে আপনি কীভাবে দেখছেন? যেটি আপনি বললেন যে তাদের সাথে আমাদের নানা রকম সম্পর্কের সীমান্ত হত্যা বা আরও কিছু, কিন্তু ট্রানজিটের যেটি হলো, না ট্রানজিট হচ্ছে ট্রানজিট মাসুল পাওয়াটা বা আমাদের না, ট্রানজিট এবং কানেক্টিভিটি দুটোই একই জিনিস, একই দাগে গাঁথা। আমি একই কাপড়ে পরা না, একই দাগে গাঁথা বলছি আমি।
দাগ কিন্তু দিয়ে এখানে গাঁথা। লেনদেনের হিসাবে কি কিন্তু অবস্থায় আছে আমরা? লেনদেনের হিসাবে যেটা হচ্ছে, যেটা আমার সাথে কথা হয়েছিল কিছুদিন আগে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে, লাইন অফ ক্রেডিট যেটা আছে, সেই লাইন অফ ক্রেডিটটা অনেক অংশে যেগুলো আসার কথা, যেভাবে বিতরণ হওয়ার কথা সেভাবে হয়নি। তারা বলছে যে মোদি সাহেব চলে গেলে এটা নিয়ে বসবে, তারা বসে যা কিছু করণীয় সেটা আরও গুরুতরভাবে যা কিছু পদক্ষেপ গ্রহণ করার সেটা তারা সচেষ্ট। লাভ লোকসানের ক্ষতি কি অবস্থা? মানে যেটি আপনি বলছিলেন যে মোদি সাহেব চলে গেলে হয়তো আরও বেশি হিসাব নিকাশ করা হবে। না, লাভ লোকসান না, কথা হচ্ছে যে সার্বিকভাবে তারা জানে যে যদি দুই দেশের মধ্যে একটা গুড নেবারলি রিলেশনস গ্রো না করে তখন অস্থিতিশীলতা হবে, আর অস্থিতিশীলতা হলেই অ্যাগেইন খনার গল্প, এক গামলা দুধে এক ফোঁটা চুনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। যে অধ্যক্ষ সাইদুজ্জামান, আমরা লেনদেনের হিসাব করছিলাম, আমাদের প্রাপ্তি, আমাদের প্রত্যাশা, আমরা কি পাচ্ছি কিনা, যেটা ভারত প্রসঙ্গ এখানে আসলো, এবং সভাপতি সর্বশেষ যে আলোচনার সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে কি আমাদের এই যে তিস্তার পানি বন্টন, আমাদের ফেনী নদীর পানি, অভন্য নদীর পানি বন্টন, এবং একই সাথে যেটি ট্রানজিটের যে প্রশ্নটা আসলো সেখানে আমাদের মার্শুল পাওয়ার প্রশ্নটা, আপনি একেবারে মোটা দাগে বিশ্লেষণটা কীভাবে করবেন? আমি এটা জিওপলিটিক্যাল টার্মসে আপনি যদি দেখেন, আমি যেখানে আমি থেমেছিলাম সেখান থেকে যদি শুরু করি, বঙ্গবন্ধু কিন্তু ক্লিয়ারলি একটা ব্যালেন্সড রিলেশনশিপের দিকে জোর দিয়েছিলেন, ভারতের সাথে একেবারে সার্বভৌম ইকুয়াল রিলেশনশিপ, কিন্তু তার পাশাপাশি চীনের সাথে তিনি একটা বিশেষ সম্পর্ক, মুসলিম বিশ্বের সাথে বিশেষ সম্পর্ক, পাকিস্তানের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ একটা স্বাভাবিক সম্পর্ক, সেটা যে তিনি কতখানি চেয়েছিলেন সেটা ওই সময় তার পাকিস্তান ইন্টারাকশনসগুলো দেখলেই বোঝা যায়। তারপর আপনি দেখেন পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক। এখন আপনি যেই প্রশ্নটা করেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখেন জিওপলিটিক্যাল টার্মসে চিন্তা করলে আমাদের দুইজন বৃহৎ নেইবার, একদিকে রয়েছে ভারত, আরেকদিকে রয়েছে মায়ানমার। আনফর্চুনেটলি রোহিঙ্গা ইস্যুটার কারণে মায়ানমারের সাথে আমাদের এখন এমন একটা পর্যায়ে গিয়েছে সম্পর্ক যে মায়ানমার বুঝে ফেলেছে যে বাংলাদেশ যে কোনো মূল্যেই একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, এবং কোনোভাবেই বাংলাদেশকে প্রভোক করে একটা যুদ্ধ বা শত্রুভাবাপন্ন পর্যায়ে নিয়ে যাওয়া এটা কাম্য নয় বাংলাদেশ। আইদার তারা এটাকে দেখছে অ্যাজ এ ম্যাচিওর পলিসি, অর তারা এটাকে দেখছে। আমরা মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গে নিশ্চয় আলোচনা আমি ভারতের প্রসঙ্গ আনার ব্যাপারে মায়ানমারের যেটা আনলাম, যে মায়ানমার আমাদেরকে এমন চোখে দেখছে যেখানে তারা কিন্তু বাংলাদেশের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, একটা বোঝা, এবং এই বোঝা চাপানো এবং স্পেশালি কু হওয়ার পরে সেখানে যে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন ডেভেলপ করেছে, দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র আমাদের কি করলো, এর ফলে একটা জিনিস বের হয়ে আসে যে ভারতের সাথে অন্তত আমাদেরকে খুব কার্যকর ওয়ার্কিং রিলেশনশিপ রাখা এটা অপরিহার্য। আমরা একই সাথে দুইটা নেইবারের সাথে এই যে অসম কিছু বাস্তবতা রয়েছে, তার কারণে সম্পর্কের বাস্তবতাকে আমরা ডিটোরিয়েট করতে দিতে পারি না। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন এটা ঠিক, ট্রানজিট নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে, বর্ডার্স নিয়ে ভারতের সাথে দেয়ার আর ভেরি সেন্সিটিভ ইস্যুস, কিন্তু অল সেড অ্যান্ড ডান আমাদের যে অ্যাপ্রোচ হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের বাস্তবতাকে এমন পর্যায়ে রাখা যেখানে যেন বিশ্বাসযোগ্যতা থাকে। এই কথাটা আমি এই জন্যে বলছি, আপনি দেখেন চীন কিন্তু আমাদের অনেক দিনের পুরনো বন্ধু, আমাদের একটা সামরিক সম্পর্ক রয়েছে, অস্ত্র এই চীনই কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে আমাদের বারবার অ্যাসিওরেন্স দেয়, আর সিকিউরিটি কাউন্সিলে যে পাল্টা ভেটো দেয়। নাও ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে চায়নার বিহেভিয়ারাল প্যাটার্নটা ইউ সিম্পলি ক্যানট ফুললি ট্রাস্ট। ভারতের বেলায় কি, ভারতের সাথে আমাদের অনেক প্রবলেম থাকতে পারে, কাঁটাতারের বেড়া হয়েছে, ট্রানজিটের ব্যাপারে আমরা অনেক কমপ্লেইন করি, আমরা শেষ করতে পারিনি। তারপরেও কিন্তু একটা কথা ঠিক যে ভারত প্রথমে এই রোহিঙ্গা প্রশ্নে মায়ানমারের পক্ষ নিয়েছিল, তারপরে দে হ্যাভ স্টার্টেড শিফটিং, দে হ্যাভ ডিসাইডেড টু অ্যাবস্টেইন। এই একটা ইন্ডিকেশন আমি বলতে পারি যে আজকে আমাদের নেইবার হিসাবে ভারতের সাথে সম্পর্কর ক্ষেত্রটাতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে দেখছি। এর কারণ হচ্ছে জিওপলিটিক্যাল কম্পালশনস। উই সিম্পলি ক্যানট। সেই জায়গায় যদি আমরা হিসাব নিকাশ মিলাতে যাই, আমি এটা ছোট্ট করে ফেনী নদীর পানির কথা বলেছিলাম, সেই জায়গাও কিন্তু আমরা ছাড় দিচ্ছি না পাচ্ছি, আবার আমাদের ট্রানজিটের যেটা ট্রানশিপমেন্ট যেটা ফেনী নদীর পানির বিষয়টা অবশ্যই প্রবলেমেটিক, তিস্তার পানিটাও অনেক প্রবলেমেটিক। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে
যে ভারতের কাছ থেকে কিন্তু এগুলো জোর করে আদায় করাও সম্ভব না, বুঝিয়ে শুনিয়ে তাদের স্বার্থ বিকিয়ে তারা কিন্তু আমাদের পাশে দাঁড়াবে না। একটা অল্টারনেটিভ হচ্ছে এই যে দেখেন ভারতের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কানেক্টিভিটির ব্যাপারটা, যেটা জামির ভাই মেনশন করলেন যে ট্রানজিট ইজ অলসো এ পার্ট অফ কানেক্টিভিটি, যোগাযোগের মাত্রা। আপনি দেখেন এখন মোদি সাহেব যে ঢাকায় আসছে, এটা নিয়ে হয়তো অনেকের নানা মত নানা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমাদের পক্ষে এই ভিজিটটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন কানেক্টিভিটির বিষয়টাই যদি দেখেন, আমাদের বিশাল জনগণ কিন্তু ভারতের সাথে একটা নিবিড় যোগাযোগের সম্পর্ক রাখতে চায়, প্রয়োজনে, শুধু ট্যুরিজমের জন্য নয়, তাদের নিজেদের প্রয়োজনে। এই সম্পর্কটা কিন্তু যদি নর্থ বেঙ্গলে এক্সটেন্ডেড হয়, ইট গিভস এ ফ্যাসিনেটিং ওপেনিং টু দ্য নর্থ ইস্ট। মানে আমাদের ভারতের সাথে সুসম্পর্ক রেখেই তাদের কাছ থেকে আমাদের যতটুকু প্রত্যাশা সেটুকু আমরা তাদের কাছ থেকে অর্জন হচ্ছে। যেই ভারত একটা ন্যাশনাল সিকিউরিটি স্টেট, যেই ভারত পাকিস্তানের সাথে এত ভয়াবহ একটা সম্পর্ক, যে আণবিক যুদ্ধ বেঁধে গেলে অবাক হওয়ার, মানে বাদে বাদে অবস্থার মধ্যে ছিল। দেখেন the reality, the beauty of the Indo-Bangladesh relationship is যে আমরা যখন ভারতের সাথে নতুন কোনো একটা সম্ভাবনার দ্বার খুলে যায়, পাকিস্তান কিন্তু সেখান থেকে শিখতে চেষ্টা করে। আমরা মনে করি যে পাকিস্তান হয়তো আমাদের সমালোচনা করছে, ভারতের উপর ডিপেন্ডেন্ট, বাট আই উইল টেল ইউ, when you look at India, you will see এই যে আমাদের সাথে এখন তাদের যে দ্বার উন্মোচন হচ্ছে, নদী নিয়ে সম্পর্ক অনেক জটিলতা দেখা দিয়েছে, কিন্তু তারপরেও we have a fascinating prospect যে আপনি আসাম এখান থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি গেলে আপনি কিন্তু সরাসরি ব্রহ্মপুত্র মেইল বা আভাদ আসাম এক্সপ্রেসে চড়ে একেবারে রাজস্থানের বিকানের পর্যন্ত বেড়াতে যেতে পারেন, বা পুরা মুম্বাই, সাউথ এশিয়া, সাউথ ইন্ডিয়া আপনার জন্য খুলে যাচ্ছে একই ট্রেনে। আপনি নিউ জলপাইগুড়িতে নামবেন, সেখান থেকে ব্রহ্মপুত্র মেইলে ইউ ক্যান গো অ্যাজ ফার এজ অমৃতসর। দের ইজ অমৃতসর তিনসুকিয়া এক্সপ্রেস, যেটা আপনাকে অমৃতসর নিয়ে যাবে। চিন্তা করেন, আপনি কলকাতার ভিড়, শিয়ালদা স্টেশনের ভিড়, প্রেশার, ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ইট, ইউ ক্যান অ্যাভয়েড ইট, ইউ ক্যান গো টু দ্য নর্থ ইস্ট, বিউটিফুল। আপনি নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে চেপে সোজা একেবারে ডিব্রুগড় চলে গেলেন। নিশ্চয়ই আমাদের অনলাইনে যুক্ত করেছে নাজমুল হাসানকে যুক্ত করেছে এই কারণের জন্য যে আমরা জানি যে মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিলেন, এবং সেই আসার প্রেক্ষাপটে আমরা বেশ 4টি বোধহয় আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে যেটি গুরুত্বপূর্ণ বহন করে মনে হয় সেটি হচ্ছে যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি যে কর্মীরা রয়েছে, যারা আনডকুমেন্টেড কর্মীরা রয়েছে, সেই আনডকুমেন্টেড কর্মীদেরকে ডকুমেন্টেড করবার ক্ষেত্রে তিনি একটা ঘোষণা দিয়েছেন। মাননীয় রাষ্ট্রদূত আমাদের সাথে আছেন, তার কাছ থেকে শুনবো সেই বিষয়ে। একই সাথে যে এই যে করোনার ভ্যাকসিন, কোভিড-19 যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনে কিন্তু প্রায়োরিটি ভিত্তিতে আমাদের বাংলাদেশি সহ ফরেন ওয়ার্কার এবং সবাই পাবেন, সেই বিষয়গুলো আমরা একটু শুনতে চাই। এবং আমি এই কারণের জন্য আমাদের মাননীয় রাষ্ট্রদূত আপনার কাছে জানবো, আসলে এই যে কর্মীরা যারা রয়েছে, এটি আমাদের জন্য একটা বড় সুখবর। আপনি একটু জানাবেন কি না এই ক্ষেত্রে? আপনি হয়তো ফিরে যাবেন কয়েকদিনের মধ্যে মালদ্বীপে, আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের মালদ্বীপে বর্তমানে প্রবাসী বাংলাদেশি কর্মীদের সংখ্যা লক্ষাধিক, এবং তার মধ্যে আমাদের হিসাব মতে প্রায় 50% অধিক তারা বিভিন্নভাবে আনডকুমেন্টেড বা ইররেগুলার হয়ে গিয়েছেন, অনিয়মিত হয়ে গিয়েছেন। মালদ্বীপ সরকার 2019 সাল থেকে 19 সালের সেপ্টেম্বর থেকে তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছিল তাদেরকে নিয়মিত করার জন্য। এই পদক্ষেপটা করোনা মহামারীর জন্য কিছুটা আমি বলবো যে দীর্ঘসূত্রিতা বা বিলম্বিত হয়ে গিয়েছে। বর্তমানে সরকার আবার ঘোষণা দিয়েছেন তাদেরকে পুনরায় নিয়মিতকরণের জন্য সরকারিভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি তার সফরের সময় এই ঘোষণাও বাংলাদেশে দিয়ে গেছেন। এটা আমাদের প্রবাসী কর্মীদের জন্য অত্যন্ত সুখের একটা বিষয়। আরেকটা বিষয় যেটা তারা মানবিক এবং স্বাস্থ্যসেবার আঙ্গিকে একটা খুবই প্রশংসা ব্যঞ্জক একটা পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে মালদ্বীপ সরকার ঘোষণা করেছে যে তারা মালদ্বীপের নাগরিক এবং প্রবাসী সব কর্মী, নিয়মিত অনিয়মিত সবার জন্যই তারা করোনা ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমি মনে করি এটা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উৎসাহজনক এবং একটা প্রশংসা ব্যঞ্জক একটা পদক্ষেপ। আমাদের প্রবাসী কর্মী যারা আছেন তাদের মূলত তারা কাজ করেন নির্মাণ শিল্পে, এবং কিছু আছেন তারা পর্যটন শিল্পে,
এই দুইটাই প্রধান সেক্টর যেখানে আমাদের প্রবাসী কর্মীরা রয়েছে। এই করোনা মহামারীর মধ্যে বেশ কিছু কর্মীদেরকে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল এবং প্রায় 10,000 কর্মী আপনারা জেনে থাকবেন যে এর মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তনও করেছে। তবে আমরা এখন যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে স্কিলড এবং সেমি স্কিলড পর্যায়ের কর্মীদেরকে নতুন করে আবার মালদ্বীপে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং একই সাথে তাদের একটা চাহিদা আছে স্বাস্থ্য খাতে, তারা স্বাস্থ্যসেবা কর্মীর একটা চাহিদা তারা বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মহামান্য রাষ্ট্রপতি নিজেও উল্লেখ করেছেন। এছাড়া প্রবাসীদের তাদের সুবিধা এবং তাদের দেশে রেমিটেন্স প্রেরণের জন্য আমরা মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক খোলার জন্য প্রচেষ্টা গ্রহণ করছি। আজকেও আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে এসেছি, স্যারকে রিকোয়েস্ট করে এসেছি যাতে বাংলাদেশ সরকারের তরফ থেকে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যাতে অনুমোদনটা দেওয়া হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে মালদ্বীপের সাথে খুব শীঘ্রই আমরা আশা করছি যে বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইট চলাচলের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের বাণিজ্য মন্ত্রণালয় একটা প্রস্তাবনা তৈরি করছে যেখানে মালদ্বীপের সাথে আমাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের একটা চুক্তি এবং সম্ভাবনার ক্ষেত্র তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে। জি, আমি একটু ছোট ছোট দু একটা বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই। নিশ্চয়ই আমাদের জন্য অতিথি হয়তো বা আরও অনেক কিছু জিজ্ঞেস করবেন, আপনার সাথে কথা বলবেন। ভালো উদ্যোগ যে বিমান একটা ফ্লাইট যদি চালু করা হয় তাহলে অন্ততপক্ষে ফেয়ারটাও আমাদের হয়তো অনেক কমে আসে। এখন তো ঢাকা সিঙ্গাপুর হয়ে বা ঢাকা দুবাই অন্য কোনো রুট দিয়ে হয়তো আমাদেরকে যেতে হয়, সেটি আমাদের জন্য, কর্মীদের জন্য, আমাদের জন্য একটা ভালো হবে, কারণ অনেক ট্যুরিস্ট কিন্তু সেখানে আমাদের যাওয়া আসা করে থাকে, সেটি একটা বড় বিষয়। আপনি যেটা বলছিলেন যে আমাদের এখন অতি দক্ষ কর্মী বা দক্ষ কর্মী নেবার ক্ষেত্রে মালদ্বীপের একটা চাহিদা রয়েছে এবং স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য খাতের কর্মীদের চাহিদা রয়েছে। এই যে আপনার দূতাবাস রয়েছে, দূতাবাসে এই যে সত্যায়ন প্রক্রিয়াটা, যে কর্মীদের নেবার ক্ষেত্রে সত্যায়ন প্রক্রিয়াটা, সেখানকার মধ্যে জবাবদিহিতা আছে কিনা, কর্মীরা গিয়ে সেখানে গিয়ে সেই সেবা পায় কিনা, বা যারা বাংলাদেশ থেকে কর্মী নেবেন সেই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো তারা আপনাদের কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা পায় কিনা, যেটা আমাদের রেমিটেন্সের বড় জায়গা অভিবাসী কর্মীদের থেকে প্রেরিত যে অর্থ, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই খাতে বা এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আরো অনেক উন্নতি করার অবকাশ আছে। আমরা গত ফেব্রুয়ারি মাসে মালদ্বীপের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন সফরে এসেছিলেন তখন আমরা একটা দ্বিপাক্ষিক চুক্তি করেছিলাম, আপনাদের হয়তো স্মরণ আছে। সেটা হচ্ছে যে দুই দেশের, বাংলাদেশ থেকে মালদ্বীপে প্রবাসী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা প্রণয়ন করে সেটার একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং সেই চুক্তিতে যে বিষয়গুলি খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের যাওয়ার জন্য প্রথম এবং প্রাথমিক যেই রিকোয়ারমেন্ট হবে সেটা হচ্ছে যে বিএমইটির যে কার্ড, যে স্মার্ট কার্ডটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়, সেই কার্ডটা সবাইকে নিয়ে যেতে হবে যাতে করে বাংলাদেশ সরকারের তরফ থেকে যে ভেরিফাই করা হয়েছে যে এই কর্মী সে স্কিলড এবং সেমি স্কিলড ক্যাটাগরি, সেটাকে বিধান করা হবে। একই সাথে ওইখানে যেই কোম্পানিতে তাদেরকে নেওয়া হবে সেই কোম্পানিতে একটা ফিজিবিলিটি স্টাডি বা গ্রাউন্ড স্টাডি, যে আসলে সেই কোম্পানিটা ওখানে অস্তিত্ব আছে কিনা এবং তাদের সেই কর্মীর প্রয়োজন আছে কিনা, নাকি তারা বিভিন্নভাবে, এটা কি দূতাবাসের তরফ থেকে আপনারা গিয়ে খোঁজ খবর নেবেন, তাই তো? আমরা সেই খোঁজ খবর নিব এবং সেটার প্রবিধানটাই এই চুক্তিতে রাখা হয়েছে। সেক্ষেত্রে একটা কথা আপনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিএমইটি বা আমাদের যে মন্ত্রণালয়ের যে অনুমোদন সেটি নিয়েই কর্মীরা যাবে। সেই অনুমোদন পাওয়ার প্রাক প্রক্রিয়া তো হচ্ছে গিয়ে আপনার এন্ড থেকে বা আপনার দূতাবাস থেকে সেখানে সত্যায়িত হতে হবে সেই যে প্রতিষ্ঠানে কর্মী নেবে সেই কর্মী নেওয়ার সক্ষমতা সেই প্রতিষ্ঠানে আছে কিনা। সেই জায়গার মধ্যে আপনি বলছিলেন যে আপনার ওখানে একজন লেবার অ্যাটাচি রয়েছে বা ফার্স্ট সেক্রেটারি রয়েছে, তারা কি এই সেখানকার মধ্যে, যেমন অনেক দূতাবাস নিয়ে কিন্তু এই ধরনের অনেক অভিযোগ রয়েছে, মালদ্বীপ অত্যন্ত একটা চমৎকার রাষ্ট্র, আপনার শৃঙ্খলা বজায় রাখবার জন্য নিশ্চয়ই সেই জায়গায় দায়িত্বশীল ভূমিকা আপনি পালন করছেন, আরও করবেন। ওই জায়গাটায় কোনো চ্যালেঞ্জ ফেস করেন কিনা, কোনো ফেক, যে মালদ্বীপে কিন্তু অনেক আনডকুমেন্টেড, 50% বলেছেন আনডকুমেন্টেড কর্মী, সেখানে আমরা অভিযোগ দেখেছি যে ফিশিং কাজ করে, তারা বেতন পায় না, নির্মাণ শ্রমিকরা বেতন পায় না। তো সেই জায়গাটা স্ট্যান্ডার্ডাইজ করবার জন্য আপনি কি চিন্তা ভাবনা করছেন? যে অশেষ ধন্যবাদ। আমরা যেটা করার চেষ্টা করছি, অতীতে যেটা আমাদের তথ্য মতে অতীতে বেশ কিছু প্রবাসী কর্মী তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে মালদ্বীপে গিয়েছেন এবং এমন এমন কোম্পানিতে গিয়েছেন যেখানে হয়তো আসলে প্রয়োজন আছে 200 জন লোকের, বাট সেখানে 300 জন লোক নেওয়া হয়েছে, 100 লোক অতিরিক্ত নেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে সত্যিকার অর্থে কোনো কাজ পান নাই। এখন এই পদ্ধতিটাকে আরো সহজীকরণ করা, তারা গেল কিভাবে এখান থেকে?
তারা যখন গিয়েছিল, আমি আজ থেকে 8 থেকে 10 বছর আগের কথা বলছি, সেই সময় আমাদের এই পদ্ধতিগত যেই স্ট্রিক্ট যে মেজার্সগুলি, যেই সঠিক পন্থা অবলম্বনের যে মেজার্সগুলি, সেগুলি তখনও আমাদের ছিল না। এবং আমাদের অভিজ্ঞতার কারণে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগের কারণে গত 5 থেকে 7 বছরে যারা গিয়েছে তারা কিন্তু সবাই বিএমইটি কার্ড সহ গিয়েছে। এবং গিয়ে এরপরে তারা ওখানে যাওয়ার পরে আমাদেরও একটা তখন জবাবদিহিতা বা একটা দায়িত্ব এসেছে যে তারা যেই কোম্পানিতে আছে তাদের যদি কোনো অভিযোগ থাকে, তাদের যদি কোম্পানির মালিকের সাথে তাদের যদি কোনো রকমের মতভেদ বা মতদ্বৈধতা থাকে, তাহলে সেগুলিকে নিরূপণ করা, তাদের সাথে সমঝোতায় আসা, তাদের সাথে আলোচনা করা, এই কাজগুলি আমাদের শ্রম সচিব যিনি আছেন তার লোকজন নিয়ে নিশ্চয়ই আপনি দেখভাল করবেন বিষয়টাকে। এবং আমরা মনে করি মালদ্বীপ যদিও আমাদের শ্রমবাজার একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু একটা সুন্দর রাষ্ট্র হতে পারে, সিঙ্গাপুরের মতো একটা ভালো একটা জায়গা হতে পারে মালদ্বীপটা। আমি রাষ্ট্রদূত মোহাম্মদ জামিল আপনার অভিজ্ঞতার কথা বলতে চাই। আমরা তো আমি এখানে একটা প্রশ্ন করতে পারি কি ওনাকে? জি, আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই আমি, সেটা হচ্ছে যে ওই বিশেষ করে কিছুদিন আগে সেশেলসে আমরা জানি ওখানে ওইটাও দ্বীপপুঞ্জ আছে, তো তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে বাঙালি যারা গেছে সেশেলসে। সেশেলস নিয়ে আমরা ঠাট্টা শুনতাম আগে। সেশেলস জিনিসটা কি সেটা জর্জ বার্নার্ড শ বলেছিল, she sells seashells in Seychelles. That was what they said. তো এখন আপনারা এই সেশেলসটা কে দেখাশোনা করে? এটা কি আপনাদের মলদ্বীপ থেকে দেখাশোনা হয় নাকি এটা কোন, হু ইজ ইন চার্জ অফ লুকিং আফটার সেশেলস? স্যার, মালদ্বীপ থেকে আমরা যেটা বলি, আপনি জানেন স্যার, সিন্স ইউ হ্যাভ বিন অ্যান অ্যাম্বাসেডর, এভারটন অ্যাম্বাসেডর, মালদ্বীপের আর কোনো অ্যাক্রেডিটেড দেশ নেই স্যার। এটা আমি অনুমান নির্ভর বলবো না, তবে এটা ভারত বা অন্য কোনো দেশের মাননীয় রাষ্ট্রদূত দায়িত্বভুক্ত হতে পারে, বাট আমি অনুমান নির্ভর বলছি স্যার, সেজন্য আমার মনে হয় আরেকটু নিশ্চিত হয়ে বলাটাই। আমি এই কারণে বললাম যে কারণ ওখানে যে অনেক সময় অনেক কিছু জিনিস ঘটছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে ইটস নট কমপ্লিটলি টু দ্য অ্যাডভান্টেজ অফ বাংলাদেশ। সেই প্রেক্ষিতে আমার মনে হয় যদি আপনারা ওখানে যারা আছেন, ওখানে আমি বলবো মলদ্বীপসে, তারা যদি একটু নজর রাখেন, তারা আমার মনে হয় যারা গেছে ওখানে তাদের জন্য সুবিধা হবে। জি, প্রফেসর শাহিদুজ্জামান একটু শেয়ার করবেন কিনা? জি, আমার কাছে এটা খুব আশাব্যঞ্জক মনে হয় যে মালদ্বীপের সাথে সম্পর্কের ক্ষেত্রটা আরও স্পেশালি সমুদ্রে যে যোগাযোগটা, এটা আমার মনে হয় খুব ইট উইল বি ভেরি ওয়েল রিসিভড। আমাদের যদি রেগুলার ক্রুজ লাইনার অপারেট করে তাহলে ইট উইল ক্রিয়েট এ ভেরি গুড ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এছাড়া অবশ্য মালদ্বীপ ছোট একটা দেশ হলেও এর একটা বিরাট সিগনিফিকেন্স রয়েছে, রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে, প্লাস ইট ইজ ইনক্রিজিংলি বিকামিং ইম্পর্ট্যান্ট গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে। এবং সেদিক থেকে মালদ্বীপের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ গড়ে উঠবে। আই এম শিওর আমাদের অ্যাম্বাসেডর সেখানে হি উইল লুক ইনটু ইট ডেফিনেটলি। শুধু একটু যোগ করতে পারি কিনা, নিশ্চয়ই। এটা হচ্ছে স্যার, আমি গত বছর মার্চ মাসে যখন গেলাম, যাওয়ার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গিয়েছিলাম, এবং উনি আমাকে বলেছিলেন যে আমি চাই মালদ্বীপের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে বাণিজ্য সেটা যাতে বৃদ্ধি পায়, কারণ মালদ্বীপ হচ্ছে একটা আমদানি নির্ভর দেশ। তারা চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছুই, অলমোস্ট সবকিছুই তারা বাইরের দেশ থেকে আমদানি করে, তাহলে বাংলাদেশ কেন সেখানে রপ্তানি করতে পারবে না? তো এইটা এই আমদানি রপ্তানি এবং এই যে দ্বিপাক্ষিক বাণিজ্যটাকে বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছিলেন। এবং আমি মনে করি যে আমাদের যদি ডাইরেক্ট শিপিং বা সরাসরি জাহাজ চলাচলের বিষয়টা ইনশাল্লাহ কার্যকর হয়, তাহলে এটা দ্বিপাক্ষিক বাণিজ্যের যেই এটা প্রসার ঘটানোর জন্য এটা অনেকটাই অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। জি, আমি আরেকটা ছোট্ট প্রশ্ন, যেটি হচ্ছে আমরা মালয়েশিয়ায় দেখেছি আনডকুমেন্টেড কর্মীদেরকে ডকুমেন্টেড করবার ক্ষেত্রে ফি দিতে হচ্ছে, এবং সেই ফি দিবার ক্ষেত্রে আমরা মালদ্বীপসে কি সেই ধরনের কোনো কিছু আছে কিনা, যে যারা আনডকুমেন্টেড হয়েছে তারা এই কর্মীরা যারা অবৈধ বলি আমরা যদি সরাসরি, তাহলে তাদেরকে কোনো ফি প্রদান করতে হবে কিনা? তাদের বর্তমানে কোনো ফি প্রদানের কোনো প্রভিশন নাই, কোনো ফি প্রদান করতে হচ্ছে না। তবে যেটা সরকার যেই রিকোয়ারমেন্টটা সেট করে দিয়েছে সেটা হচ্ছে যে কোনো একজন মালিক পক্ষকে, যে কোনো একজন নিয়োগকর্তাকে বলতে হবে যে আমি এই লোকটাকে এই কাজের জন্য নিতে চাই। দ্যাট ইজ দি প্রি রিকুইজিট। এই পূর্ব শর্ত পূরণ হলে পরে
তারা তখন সেই মালিক পক্ষের চাহিদা অনুযায়ী, কোম্পানির চাহিদা অনুযায়ী তারা তাকে নিয়মিতকরণ করছে। তো সেই মালিক কাজ ছাড়া তাকে নিয়মিত করছেন। বুঝতে পারছি, দ্যাট মিনস কোনো এমপ্লয়ার তাকে তার চাহিদা দিতে হবে যে আমি এই 5টা বা 10টা কর্মীকে নিতে চাই। তো সেক্ষেত্রে এই ধরনের একটা কিছু হওয়ার আশঙ্কা আছে কিনা যে মালিক পক্ষদের মধ্য থেকে কোনো দালাল শ্রেণী তৈরি হয়ে এখান থেকে একটা কমিশন বাণিজ্য করা বা একটা এই কর্মীর কাছ থেকে কোনো অর্থ নেওয়া, এই ধরনের কোনো কিছু কি তৈরি হতে পারে কিনা? আমি এ ব্যাপারে সত্যি কথা বলতে মালদ্বীপের বর্তমান সরকারের যেটা প্রশংসা করতে চাই সেটা হচ্ছে তারা এই দায়িত্বটা দিয়েছে মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং সেই মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে আমাদের হাই কমিশনের খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ আছে, এবং তারা যেই সেন্টারটা স্থাপন করেছে যেখানে এই রেগুলেশন প্রক্রিয়াটা হয় সেখানে আমাদের প্রতিনিধি নিয়মিতভাবে থাকে, এবং আমরা বাংলাদেশি কর্মীদের সাথে কথা বলি, এবং এই ধরনের এখনো পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসে নাই যে সেখানে কোনো দালাল শ্রেণী বা কোনো স্বার্থান্বেষী মহল এখানে তাদেরকে কোনোভাবে এক্সপ্লয়েট করছে। জি, আমরা একটা এই আলোচনাটা শেষ করব, মালদ্বীপসের আলোচনাটা। রাশেদ মোহাম্মদ জামি, যদিও আমরা আলোচনা প্রায় শেষ করেছি, কিন্তু আপনার এই যে আশার বাণীটা আমরা শুনলাম মালদ্বীপসের রাষ্ট্রপতির কাছ থেকে, এটা কন্টিনিউ রাখতে হবে আমাদেরকে। আপনি শেষ মুহূর্তে যদি একটু বলেন। না, মালদ্বীপ শুধু না, আমি বলছি যে বর্তমান প্রেক্ষিতে যে একটা ডাইনামিক্স হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপ সহ শ্রীলঙ্কার সাথে আমাদের সুন্দর আলোচনা হয়েছে, বিবেচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে অনেক কটা। নেপালের উনি আসছেন, নেপালের সাথে হবে। এছাড়াও যেটা আমরা যদি দেখি, যারা অনেকে ফোন করেছে ভার্চুয়াল, যারা অনেক কিছু বলেছে, সেখানে শি জিনপিংও অনেক কিছু বলেছে, চীন যা করার যা কিছু করবে। আজকে ওই যে আছে যে জর্ডানের রাজা, তার হয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী জর্ডানের, তিনিও বলেছেন, কারণ জর্ডানে আমাদের কিন্তু অনেক এখান থেকে শ্রমিক গেছে, কর্মী, বিশেষ করে নারী কর্মী আছে, নারী কর্মী অনেক আছে। তারপরে আমরা জানি এই ব্যাপারে আমাদের কাছ থেকে অলরেডি মতবাদ, সে ম্যাক্রন সাহেব আছেন, তিনি ফ্রান্স থেকে, তারপরে অন্যান্য যারা অনেক রাষ্ট্রপ্রধান, জাস্টিন ট্রুডো তিনিও বলেছেন কানাডা থেকে। আমি বলবো যে এই যে বিবর্তনটা ঘটছে, সম্ভাবনাটা উন্নত হচ্ছে, সেই সম্ভাবনার মাধ্যমে কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিমালায় একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক ডিপ্লোমেসি, যেটা ইকোনমিক ডিপ্লোমেসিটাকে আরো তীক্ষ্ণতর করতে হবে, স্কিল্ড ম্যান পাওয়ার তীক্ষ্ণতর করতে হবে, এবং ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্টস ঠিক করতে হবে, যাতে করে বিভিন্ন জাতীয় জিনিস আমরা উঠাতে পারি। কেন আমাদের সামনে মনে রাখতে হবে, জিএসপি কিন্তু আমরা পাইনি আমেরিকা, এখনো পাইনি আমরা এখনো কিন্তু ব্রেক্সিটের পরে কি হবে না হবে সেটা আমাদের জানি না। এখন সেখানে ব্রিটেনের সাথে কি হবে না, তারা একটা দিয়েছে, আমরা উন্নয়ন কর্মকাণ্ডে দিয়ে উন্নয়নের দিকে এই বিশ্লেষণই ফিরবো আমরা একেবারেই। সর্বশেষ মানব রাষ্ট্র, আপনার কাছে যদি একটু আসতে চাই, যে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো যারা কর্মী প্রেরণ করে, তাদের প্রতি আপনার কোনো রকম কোনো উপদেশ আছে কিনা, বা আপনি তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন কিনা, যেহেতু মালদ্বীপসে আমাদের কর্মী নেবার একটা সুযোগ রয়েছে, পাঠানোর একটা সুযোগ রয়েছে? ধন্যবাদ। সত্যি বলতে যে আমি অনেক কিছুই বলতে চাই, তবে আমি সংক্ষেপে যেটা বলবো, আমি আমাদের রিক্রুটিং এজেন্সির যারা ইয়েতে আছেন, এজেন্সি বাইরের মাধ্যমে হোক অথবা আমাদের দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সি যারা আছেন, তাদেরকে আমি শুধু এটাই অনুরোধ করব যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একই কাজে একই কর্মী যেই খরচে তারা মালদ্বীপে যায়, আমি শুধু মালদ্বীপের উদাহরণই দিচ্ছি, দেখা যায় যে আমার বাংলাদেশের একজন কর্মী তার চাইতে দ্বিগুণ খরচে গিয়েছে। তার মানে হচ্ছে যে এখানে আমাদের সিস্টেমের মধ্যে হোক অথবা মধ্যস্থ ভোগীরা এর ভিতরে ঢুকে যাওয়ার কারণে হয়তো তাদের খরচটা বেড়ে যাচ্ছে। আমি তাদের প্রতি অনুরোধ করব যে মানবিক কারণে হোক, আর্থিক কারণে হোক, একজন দরিদ্র মানুষ কিন্তু শুধুমাত্র তার ভাগ্যের উন্নয়নের জন্যই বিদেশে যায়, এবং সে তার পরিবার সবাই কিন্তু তার উপরে নির্ভর করে। আপনারা যদি এই এটা কমিয়ে আনতে পারেন তাহলে মানুষের জন্য নিশ্চয়ই। ধন্যবাদ মানব রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল সাহেব, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা অবশ্যই প্রত্যাশা করব, আপনি অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তি, বাংলাদেশে যখন ছিলেন তখনও আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এখন আরও গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন। আমাদের মালদ্বীপের সাথে যে সুসম্পর্ক সেটা বজায় রেখে আমরা আমাদের সকল রকম যে সম্পর্ক সেটিকে আরও বেশি উন্নত করব। রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গ, এবং যেটি আমাদের একেবারে দীর্ঘকালের একটা সংকট, আমরা এই সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এই সমস্যাটাকে আমরা কি সমাধান করতে পারবো কি না, নাকি আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে, অনেক পানি আরও গড়াবে, সে নিয়ে কথা বলতে চাই আমি। এবং আমরা জানি যে 11 লক্ষ মতো রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশে অবস্থান করছে। আমি রাষ্ট্রদূত মোহাম্মদ জামির আপনার সাথে শুনতে চাই যে আসলে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলির কথা আমরা বললাম, সকলের সাথে আমাদের সুসম্পর্ক দরকার রয়েছে, এবং আমরা যদি আরও
যারা বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রগুলি রয়েছে তারা আমাদের বাংলাদেশে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, অনেক কিছু করতে, কিন্তু এই রোহিঙ্গা ইস্যুতে গিয়ে এই সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আমরা কি পেলাম এই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলির কাছ থেকে, বিশেষ করে পাশের দুই রাষ্ট্রের কাছ থেকে? না, এখানে আমি দুটো জিনিস বলি। একটা হচ্ছে তুমি একটা কথা বলনি, সেটা হচ্ছে 11 লক্ষ ছিল, সেটা বেড়ে এখন 12 লক্ষ কাছাকাছি, কারণ প্রায় নিয়ারলি 85,000-এর মতো বাচ্চা জন্মেছে। জি জি। তো দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে এই যে ভাষান্তরে তাদের রূপান্তর করে নিয়ে যাওয়া হচ্ছে, ওরা বিশ্বাস করতে পারছে না এত সুযোগ সুবিধা একত্রিতভাবে তাদের সবাইকে দেওয়া হচ্ছে, কারণ এভরি ফ্যামিলি ইজ স্টেইং টুগেদার, এখন ভাগাবাট্টা নেই। দ্বিতীয়ত হচ্ছে সেদিন আমার সাথে দেখা হলো একজন লোক, সে গেছিল জার্নালিস্ট, সে বললো যে স্যার আমি দেখা হলো ওখানে গিয়ে একজন লোক ভীষণ খুশি, প্রথমবারের মতো সে 1.5 বছরে সে জিলিপি বানাচ্ছে এবং জিলিপি বিক্রি করছে। তুমি দেখেছো তো এটা জিলিপির কথা না, কিন্তু জিনিসটা হচ্ছে যে তারা তো খুশি, কিন্তু আমাদের কি অবস্থা? না, বর্তমান প্রেক্ষিতে আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে যে যেটা ট্রানজিট ক্যাম্প হওয়া উচিত ছিল, যে যাদেরকে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে যে এরকম ঠিক আছে এদেরকে আমরা নিতে প্রস্তুত আছি, মিয়ানমার সরকার জানাবে, কেন আমরা 8,20,000-এর মতো নাম ওদেরকে দিয়েছি, যে যাদেরকে আমরা মনে করি যারা মিয়ানমারের নাগরিক। তার মধ্যে থেকে তারা বলেছিল যে আমরা শুরুতে বলেছিল আমরা দেখছি, তারপরে অনেক কষ্টের পরে বললো 42,000-এর মতো তারা লোকজনকে নিতে প্রস্তুত আছে। কিন্তু এখন তো বর্তমান প্রেক্ষিতে এখন যেহেতু আর্মি হ্যাজ টেকেন ওভার, তারা এখন সেই সিদ্ধান্তের থেকে একটু পিছিয়ে এসছে, কেন তারা জানে না কবে কিভাবে কিরকম ভাবে তাদেরকে আর্মি টেক ওভার করেছে, সেটাতে একটা বড় চ্যালেঞ্জ আমাদের। কিন্তু যে মোটা দাগে এই যে আমরা বারবার প্রসঙ্গে ঘুরে আসি, এখানে চীন ভারতের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? চীনই তো বলেছিল, ত্রিপাক্ষিক বলেছিল না, ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। কোথায় সেটা? সেইটা বেজিং এ, সেই ত্রিপাক্ষিক তো হচ্ছে না এখন। ট্রাইপার্টাইট মিটিং যেটা হওয়ার কথা ছিল, মনে নেই যে ওদের পররাষ্ট্র, আমাদের ভাগ্যে কি সব হবে অবস্থায় আছে কিনা? না, আমাদের ভাগ্যে যেটা আছে বর্তমানে ওদের ওখানে মিয়ানমারে যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় না খুব সহজে খুব শীঘ্রই কোনো কিছু হবে। জি, প্রফেসর শাহিদুজ্জামান শুনছিলাম, এবং আপনার বিশ্লেষণ যদি বলেন। আমি প্রথমে বলব যে মায়ানমারের সামরিক শাসকরা এখন লেজিটিমেসি ক্রাইসিস এত ভয়াবহ তাদের, যে তাদের চোখে এই রোহিঙ্গা ইস্যুটা অনেকটা এখন সেকেন্ডারি। ওরা এখন সার্ভাইভাল নিয়ে ভাবছে, কিভাবে সাবডিউ করবে, ম্যাস আপসার্টকে গুলি করার নীতি থেকে সরে আসবে কি না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা রিজেক্টেড, এই বিষয়টা কিন্তু কয়েকটা ডেভেলপমেন্ট ঘটেছিল। মায়ানমারের একটা সোর্স ইন্ডিকেট করেছিল যে একমাত্র রাখাইন আর্মির সাথেই এই সেনা নেতৃত্ব একটা চুক্তিতে অবতীর্ণ হয়েছে যে রাখাইন আর্মিকে তারা কোনোভাবেই পর্যুদস্ত করবে না, বিনিময়ে রাখাইন আর্মি সামরিক এই কর্তৃত্বকে মেনে নেবে। তারা অন্যান্য যে স্টেটগুলোর যে আলাদা আলাদা সত্তা রয়েছে সামরিক শক্তি, শান আর্মি, ক্যারেন, কাচিন, এরা যেমন ওই অং সান সুকির সরকারের রিটার্নকে সহযোগিতা করছে, সমর্থন দিচ্ছে, রাখাইনরা, এই রাখাইন মিলিশিয়া, তারা বলছে যে তারা এটা থেকে নিবৃত্ত থাকবে। এই খবরটা, এর অর্থটা কি? আমাদের কূটনৈতিক সোর্স থেকে কিন্তু এটাকে ক্ল্যারিফাই করা হয়নি। আমার যেটা ভয়ের বিষয় হচ্ছে যে এটাকে এই দাঁড়াচ্ছে যে সামরিক কর্তৃত্ব মায়ানমারের, তারা রাখাইন মিলিশিয়াকে অ্যাসুরেন্স দিয়েছে যে এখানে রোহিঙ্গাদের আর ফেরত আনা হবে না। এরকম যদি হয়ে থাকে তাহলে তো একটা অশনি সংকেত। তবে এটাও ঠিক যে সুকি কখনো বাংলাদেশের বন্ধু ছিল না এই রাখাইন প্রশ্নে। তার ফেরত আসা না আসা, এতে কোনো কিছু আসে যায় না, বরং এতে রাখাইন এই রোহিঙ্গা প্রবলেমটা আবার দীর্ঘায়িত হবে। আমাদের স্বার্থ হচ্ছে এই সময়ে যতদূর সম্ভব মায়ানমারের সামরিক নেতৃত্বের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা, বিকজ হোয়াট দ্য ওয়ার্ল্ড সেইজ অফ দেম দ্যাটস ডিফারেন্ট। আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে যে ওদের মিলিটারি লিডারশিপকে কনভিন্স করানো যে রোহিঙ্গাদেরকে এই সুযোগে, সেটা কি সুকির চাইতে বেশি ইজি হবে তাকে কনভিন্স করানো? আমার মনে হয় তাই। দেন ইট মাইট সাউন্ড স্ট্রেঞ্জ, সুকি কিন্তু পাবলিক পজিশন নিয়েছে মায়ানমারের পলিটিক্সে টু নট অ্যাকসেপ্ট দ্য রোহিঙ্গাস, এটা ইজ এ পপুলার চয়েস। কিন্তু আপনি যদি এখন তিস্তার পানির মতো আমাদের, কিন্তু ফেসবুক সহ যদি অন্যান্য মিডিয়া দেখেন, থাউজেন্ডস অফ ফেসবুকে অ্যাপিল করছে যে আমেরিকার কাছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে, যে প্লিজ সেভ আস, প্লিজ অ্যাক্ট
এমনকি তারা এটাও ডিমান্ড করছে যে আপনারা সামরিক অ্যাকশন নেন এগেইনস্ট দ্য মিলিটারি লিডারশিপ। আমি এখানে অনেক সময় ফেসবুকে পয়েন্ট দিয়ে লিখতাম তাদের রেসপন্স পাওয়ার পর্যন্ত। একজন দেখলাম একদম খুব এডুকেটেড এক ভদ্রলোক, তিনি রিপ্লাই দিয়েছেন যে দেখো তোমাদের এই রোহিঙ্গাদের যে এই দশা, এটা তো আমরা দায়ী না, এটার জন্য সেনাবাহিনী দায়ী, তারাই এই অকর্ম করেছে এবং এটার জন্য তাদেরকেই শাস্তি পাওয়া উচিত। তো তখন সে কিন্তু এটা বলল না যে রোহিঙ্গাদেরকে যেন ফেরত নেওয়া হয় এটা আমরা পুরোপুরি সমর্থন করি। ব্যাপক মায়ানমার জনগোষ্ঠী কিন্তু এখনো বিষয়টাকে ওইভাবে দেখছে না। আমাদের স্বার্থ হবে এটাকে ফ্ল্যাশ করা মায়ানমারের জনগণের। তারপরে আপনি মনে করছেন বেশি ইজি হবে সুকির চাইতে এই সেনা শাসিত সরকারের সাথে নেগোশিয়েট করা যদি সম্ভব হয়, বিকজ দে উইল ট্রাই টু প্রজেক্ট এ হিউম্যান ইমেজ। তারা এখন তাদের স্বার্থ হচ্ছে they don't care about the people's verdict. সুকিকে চিন্তা করতে হবে যে মায়ানমারের জনগণ এটাকে সমর্থন করবে কিনা। সুকি পপুলার ম্যান্ডেটকে ইম্পর্টেন্স দেয়। মিলিটারি লিডার্স ডোন্ট হ্যাভ টু কেয়ার অ্যাবাউট পপুলার ম্যান্ডেট। তারা আন্তর্জাতিক বিশ্বকে দেখাবে যে দেখো রোহিঙ্গাদেরকে তো আমরা ফেরত নিচ্ছি, আমরা হিউম্যান ক্রাইমটাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। এই ধরনের কিন্তু যোগাযোগ একটা নাকি হয়েছে, আমি শুনলাম যে ওই রাখাইন অঞ্চলের সামরিক বাহিনীর সদস্যরা বর্ডার আউটপোস্টে এসে রোহিঙ্গারা যারা ওইখানে সাফার করছে ওদেরকে নাকি এরকম একটা আশ্বাস দিছে যে তোমাদের খারাপ দিনগুলো আস্তে আস্তে শেষ হবে, অত বেশি নিরাশ হইও না। এটা কতখানি অ্যাকুরেট আমি জানি না, কিন্তু কিছু সাংবাদিক কিন্তু এরকম এক ধারণা দিচ্ছে আপনাদেরকে। দেখা যাক, আমরা যদি যেভাবে হোক, আমাদের তো পররাষ্ট্র নীতি হচ্ছে কি আমরা আমাদের দেশের স্বার্থটাই দেখবো। সেই জায়গায় আমি একেবারে শেষ 1 মিনিটে এই কূটনীতির 50 বছরে আমাদের চ্যালেঞ্জটা যদি আপনি একটু বলেন, একেবারে মোটা থাকে 1 মিনিটে। সেটা হচ্ছে যে আমাদের সার্বিকভাবে কূটনৈতিক অঙ্গনে এখন বর্তমান ডিজিটাল এজে আমাদের যদি এগোতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং সেই স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি করলে চলবে না। আমাদেরকে যেটা প্রয়োজন সেটা করতে হবে। তার জন্যে যা কিছু দরকার সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতা দিতে হবে। অ্যান্ড ইট মাস্ট বি ট্রান্সপারেন্সির মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে, যাতে করে দায়বদ্ধতা থাকে। সেইটা যদি করতে পারি আমরা, তাহলে আমরা এগোতে পারবো। জি, শেষ করতে চাই প্রধান শাহিদুজ্জামান, চ্যালেঞ্জ। আমার মনে হয় যে আগামী দিনগুলোতে উই হ্যাভ টু অ্যাসার্ট আওয়ারসেলফ, যেটা আপনি প্রথমেই বিষয়টা তুলেছিলেন, চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রটাকে আরও বেশি কার্যকরভাবে গ্রহণযোগ্য করতে হবে, বিশ্বাসযোগ্য করতে হবে। এবং আমাদের যে তিস্তার প্রবলেম, সেখানে কিন্তু চীনেরই সাথে বেশি কার্যকর করতে গেলে আবার আরেক জায়গায় কোনো চ্যালেঞ্জ হয় কিনা, সেটা হলেও সেটাকে স্বাধীনভাবে মোকাবেলা করতে হবে। আমি মনে করি না যে একটা দেশের উপর ওভারওয়েলমিং ডিপেন্ডেন্স সেটা আমাদেরকে কোনোভাবে সম্মানের আসনে বসাবে। চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টর, জাপান ইজ অলসো অ্যাক্টর। এবং আপনি তিস্তার কথা যদি চিন্তা করেন, তাহলে আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে। এবং সেই দিক থেকে আমি এখনও মনে করি যে যত তাড়াতাড়ি সম্ভব চীনকে ইনভলভ করা তিস্তার এই যে ভবিষ্যতে। তিস্তাকে চীনকে ইনভলভ করলে কোনো সুবিধা হবে? অবশ্যই, এটা তো বেশ ভালোভাবে এক্সপোজড হয়েছে। আচ্ছা, কত বছরখানেক থেকে যে একটা বড় ধরনের প্রস্তাব নিয়ে চীন এগিয়ে এসছে, আমরাও সেটা স্টাডি করেছি, আমরাও সেটা তুলে ধরেছি। এমনও কথা শোনা গিয়েছে যে ভারত নাকি কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট আউট করছে যে তোমরা যদি এই চীনের প্রস্তাব এক্সপোজ করো তাহলে কলকাতায় ফ্লাডস হয়ে যাবে। তো আমি যতদূর জানি, আমি জানি না, এটা জামির ভাই আরও ভালো বলতে পারবে, যে ভারতের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনাদের কি কি অসুবিধা হতে পারে সেগুলো আমাদেরকে জ্ঞাত করেন। সুতরাং উই আর টেকিং, আমরা যদি ওইভাবে একটা ফ্রেন্ডলি বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে অ্যাপ্রোচ নেই, এটা তো সত্যি কথা যে চীন আর বাংলাদেশের অর্থনৈতিক যে বন্ধন, এটা সুদূর প্রসারী, বিশাল। সুবিধা অসুবিধা বেসুবিধা, সুবিধা অসুবিধা বেসুবিধা, তবে সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে আমার স্বার্থ, আমাদের স্বার্থ, আমার দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বিবেচনা রাখেন। এবং সেই বিবেচনার ক্ষেত্রে আমি মনে করি সেটি চীন হোক, ভারত হোক, জাপান হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, সর্বক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে আমাদের পররাষ্ট্রনীতি এগিয়ে যাবে। এবং কূটনীতির এই 50 বছরে আমাদের সফলতা ব্যর্থতা যত কিছু থাকুক না কেন, আমি মনে করি আমরা আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কিন্তু আমাদের যে
কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। আজকের মতো মুক্তমত এখানেই শেষ করছি। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে।